নট এ প্রবলেম। এখনো আমাদের স্টুডেন্টরা সবাই এসে পৌঁছাতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আসুক ইনশাল্লাহ। আমরা হয়তো 5-7 মিনিটের ভিতরে মধ্যেই শুরু করবো আর কি ইনশাল্লাহ। আপনাদের পড়াশোনার কি অবস্থা? বাসায় কি কেউ দেখছেন কিছু না? আর এই কাজের ফাঁকে অফিসের মধ্যে তো ক্লাস শুরু হয়ে যায়, তারপরে রাত 10টা বেজে যায়, সময় একেবারেই কম পাচ্ছি স্যার। আমি কিন্তু কালকে রাত্রে 10টার সময় পড়তে বসলাম, 12:30 না 1টার দিকে, 10টার পরে বসছি, 1:45টার দিকে তারপরে ঘুমোতে গেলাম। স্যার আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, এটা কি আমাদের সেকেন্ড ক্লাস? আমার তো এক্স্যাক্টলি মনে নাই। ফিফথ ক্লাস। ক্লাস। আচ্ছা, আমি প্রথম 3টা ক্লাস মিস করছি, সেক্ষেত্রে আমি কার থেকে হেল্প পেতে পারি শীটের ব্যাপারে বা লেকচার শিটগুলোর ব্যাপারে? না, 4th ক্লাস তো হওয়ার কথা না। এই সপ্তাহে তো আমরা 3টা ক্লাস নিচ্ছি। এই 3টা ক্লাস হলো, এই গত সপ্তাহে আমরা শুরু করলাম। ইমেইলে 4th লেখা তো ওইজন্য। ইমেইলে কি লিখছে তো ভাই জানি না, কিন্তু আমাদের তো রেকর্ডেড আছে। স্যার আমি হেল্প চাচ্ছিলাম এখানে যারা আছে বা প্রত্যেকের, আপনি সহ। সেটা হচ্ছে যে আমি এর আগের ক্লাসগুলো মিস করেছি, আমি এর আগের লেকচার শিটগুলো চাচ্ছিলাম আমি কিভাবে। আচ্ছা ভাই, আপনার লিংকটা আপনি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড আছেন? আমাদের ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে? না, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলে আমার জন্য উপকার হয় আর কি। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিয়েন, আমাদের যে গ্রুপ স্টাডি সেশনগুলো আছে একটু নাকি একটু জানাই দেন আমি। আচ্ছা, ওয়ালাইকুম। কিভাবে বলবো? আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি চ্যাটে। আমাদের যিনি অ্যাডমিন আছেন ওনার সাথে যোগাযোগ করলে আমার মনে হয়। আচ্ছা, অ্যাডমিন কে? আমাদের ফেসবুক গ্রুপের অ্যাডমিন কে? প্রীতি স্যার। প্রীতি ফেসবুকে আমি স্যার, ফেসবুকে আমি। আচ্ছা, ফেসবুকে আপনি অ্যাড করে নেবেন। আর প্রীতি কি আছেন? ফেসবুক গ্রুপের লিংক আমি দিলাম এখানে। এখানে হচ্ছে কি উনি আমাদের যে গ্রুপ স্টাডি একটা সেশন থাকে শুক্রবারে। হ্যাঁ হ্যাঁ, আমরা সারা দিন ব্যাপী বিভিন্ন সাবজেক্টে গ্রুপ স্টাডি করি। হ্যাঁ, ফেসবুকে দিলে সুবিধা হচ্ছে ফেসবুকের কন্টেন্ট গুলো থেকে যায়। জি। আর হোয়াটসঅ্যাপে কন্টেন্ট থাকে না, কারণ যারা আছেন তারাই পান আর কি। ফেসবুকে স্যার যেটা করেছি আমরা, আমি গুগল ড্রাইভে আমাদের কোর্স কন্টেন্ট গুলো দিয়ে দিচ্ছি, সো দ্যাট যারা মিস করেছেন ওনারা পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। আইসিএমবি থেকে কে আছেন? আইসিএমবি থেকে কি কেউ কি আছেন? আইসিএম এর লোকজন মনে হয় অফিস ছুটি হয়ে গেছে। আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সাদ্দাম স্যার, আমাদের আরেকজন স্যারের সাথে কথা বলছিলাম স্যার। ও আচ্ছা, সাদ্দাম সাহেব আমাকে হোস্ট করে দিবেন তো নাকি? জি স্যার, অবশ্যই। জি জি, করে দেন। গ্রুপে অ্যাড হওয়ার পর কাইন্ডলি একটু অ্যানাউন্সমেন্টে যাবেন। অ্যানাউন্সমেন্টে ওই গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে। আর গ্রুপে অ্যাড হওয়ার জন্য কাইন্ডলি ওই দুটো কোশ্চেন আছে, একটু কাইন্ডলি দুটো কোশ্চেন অ্যানসার দিয়ে নেবেন কাইন্ডলি। থ্যাংক ইউ। ওকে ওকে। আমরা এখানে কথা বলার পরে কি আপনার এই চ্যাট হিস্ট্রিটা থাকবে এই আইডিতে নাকি চলে যাবে? আপনি যে লিংকটা দিয়েছেন এটা কি চলে যাবে? চলে যাবে, জি। এখন একটু জয়েন করে নেন। এখন ক্লিক করেন, ক্লিক করলে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে। দুটো কোশ্চেন অ্যানসার দিয়ে নেবেন কাইন্ডলি। জি, আসসালামু আলাইকুম। জি জি, অবশ্যই। আসসালামু আলাইকুম। জি, আমি আজকে প্রথম জয়েন করেছি। জি জি জি, আমি আসলে কাজী মেজবাউল আলম না? আজকে আমি প্রথম জয়েন করেছি। আমি আসলে বুঝতে পারছি না যে কি হচ্ছে ইনফ্যাক্ট। তো এটা কি মানে আমি যে এগুলো কি আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো, সেটা একটা একজন বলেছিলেন, উনি বলেছিলেন যে ফেসবুকে ঢুকতে হবে। তো ফেসবুকে আমি ট্রাই করছিলাম, বাট আমার ঢুকছে না। তো টেলিফোন নাম্বারটা যদি অ্যাড করি তাই সেটাতে হয়তো হয়ে যাবে। হ্যাঁ, টেলিফোন নাম্বারটা আমরা অ্যাড করে দিতে পারবো আপনাকে ইয়েতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা,
হোয়াটসঅ্যাপে গ্রুপে করা যাবে, আর ফেসবুকের আসলে কিভাবে করে আমি জানি না। কোনো সমস্যার কথা না তো স্যার, ওইখানে ক্লিক করলে উনি গ্রুপে চলে যাবেন। যাওয়ার কথা তা মেজবা সাহেবের সাথে আপনি যোগাযোগ করে নেবেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখানে মেজবা সাহেব আপনি ইয়ের সাথে যোগাযোগ করে নেবেন, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি নিচে। জি আচ্ছা ফাইন ফাইন, জি আমাদের যে ফেসবুক গ্রুপের অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন নাকি। আচ্ছা জি ভাই, আপনার নামটা কি? অ্যাডমিন দিদারুল আলম। জি দিদারুল আলম। আমার আইডি 150, একটু আগে একটা ফোন নাম্বার দিয়েছি 0711, ওটা। আচ্ছা জি। আর আমাদের টেক্সট বুক গুলো কি আমাদের ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে, যদি বই যদি কিনতে চাই আমরা? বই সিমা স্টাডি টেক্সট কিনে নেবেন, আর কিনবেন হচ্ছে গ্যারিসনের বইটা উইথ সলিউশন। গ্যারিসনের বই সিমা টেক্সট, সিমার যে বইটা ওটা কি আমরা আমাদেরকে আইসিএমবি ওখান থেকে কিনতে হবে? নীলক্ষেতে পাবেন। নীলক্ষেত ফারহান বুক হাউস আপনি গেলে পাবেন। নীলক্ষেত ফারহান বুক হাউস। কি বুক হাউস? সরি, ফারহান বুক সেন্টার, নীলক্ষেত ইসলামিয়া মার্কেট। ফারহান বুক সেন্টার তো হোম ডেলিভারি দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তুমি একটু আমার এই কার্ডটা দিতে পারবা এফবি তে? আচ্ছা ঠিক আছে, ইনবক্স করে দিও। ওকে। আমরা কি শুরু করব? স্যার সবাই একসাথে জয়েন করলে সুবিধা। যেমন একটা প্রশ্ন শুরু করলাম, এখন তো আমরা একটু এনজয় করতে পারবো। আগে যে ক্লাসগুলো করলাম আমরা, সেখানে বেশিরভাগ সময় আমরা থিওরিটিক্যাল পড়ে আসছি, যদিও ওগুলো ইম্পর্টেন্ট। কারণ আজকে যিনি জয়েন করবেন, থিওরিটা না জানলে ওনার জন্য খুব কষ্ট হবে এটা বোঝা। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা সুবিধা হচ্ছে বই পড়লে বোঝা যায়। আমি পড়তে পড়তে শিখতে পারবো, কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কিন্তু একটু বোঝা কষ্টকর। বই পড়লেও অনেক সময় বোঝা যায় না, মানে আরেকজনের হেল্প দরকার হয়, গ্রুপ ডিসকাশন দরকার হয়, অথবা টিচারের হেল্প দরকার হয়। কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা সুবিধা হচ্ছে আমরা যাই পড়ি না কেন, বইতে যেভাবে লেখছে সেভাবে পড়লে অ্যাটলিস্ট বোঝা যায়। স্যার আই থিংক উই ক্যান স্টার্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। আমার ডেস্কটপ কি দেখা যাচ্ছে? জি স্যার, ডেস্কটপ দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা জি স্যার। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে আজকে কি পড়াবো সেটার একটা সিনপসিস পাঠিয়েছিলাম, কারণ এর আগে যে সিনপসিসটা পাঠিয়েছিলাম সেটা আপডেটেড ছিল না। মিন টাইম আমি আরেকটু আপডেট করলাম, আপডেট করে আপনাদেরকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। আমরা সেখান থেকে কিছু এক্সারসাইজ দেখব। আমার ধারণা ছিল যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কম আসে, কিন্তু আমার ধারণা ভুল। আমি কালকে রাত্রে একটু দেখলাম যে প্রচুর কোশ্চেন আসে। আমি একটু একটা প্রশ্ন নিলাম আপনাদের জন্য। এটা হচ্ছে ডিসেম্বর 2019 এর একটা প্রশ্ন নিলাম। সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর কোশ্চেন আসছে প্রথম দুটো চ্যাপ্টার থেকে।
আজকে এখানকার থেকে আমি দুটো এক্সারসাইজ করব, দুটো প্রবলেম সলিউশন করব। আমরা প্রথম ক্লাসে আমরা দেখলাম যে বিশেষ করে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার অথবা কস্ট অফ গুডস তৈরি করা এবং এর রিলেটেড কিছু এক্সারসাইজ আমরা করলাম। এগুলো কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে খুব কম ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় দেখলাম যে প্রত্যেকটা পরীক্ষায় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট তৈরি করা বা এটার সাথে রিলেটেড কিছু শিডিউল তৈরি করা, এটা প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্নগুলো আসে। একটা এক্সেল শিট দেখেন, এটা আমি কালকে রাত্রে তৈরি করার জন্য বসছি, কিন্তু মাত্র শুরু করলাম। এটা 2-3 দিন আমার কাজ করলে দেন আপনাদের জন্য আমি তৈরি করে দিতে পারবো। দেখা যাচ্ছে তো না? এক্সেল শিটটা দেখেন। কনটেক্সট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দুটো কোশ্চেন আমি দেখলাম। দুটো কোশ্চেন থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসছে। এমফাসাইজ অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিফার। Briefly discuss the main purposes of which management accounting information is used. There are 3 levels of management. Number 1, strategic, managerial, and operational. Information needs differ at each of those levels. আমরা repeatedly পড়ে আসছি। Why managerial accounting relevant to business measures and their future careers? সবসময় দেখা যায় 4 মার্ক 5 মার্ক করে এই থিওরি আসে। যেমন ডিসেম্বর 2016-তে থিওরি আসলে হচ্ছে 10 মার্কস। এটা সবসময় মিস যায় না। আজকে দেখলাম হচ্ছে এটা মনে হয় 2019-এ আসছে। 2019-এ টোটাল ফিক্সড কস্ট ইজ ফিক্সড। Total fixed cost is fixed, but per unit fixed cost is variable. Total variable cost is variable, but per unit variable cost is fixed. এই কথাটা 2 দিন ধরে পড়ালাম, আমার মনে হয় আপনারা পারবেন। এরকম অ্যানালাইসিস করে নিয়ে আসলে সবগুলো প্রশ্নই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেটা আপনাদের করা উচিত সেটা হয়তো আমি করে দেব। স্যার আমরা এই কোশ্চেন অ্যানসারটা তো ছোট একটা এক্সাম্পল দিয়ে মানে এক্সপ্লেইন করব, তাই না? হ্যাঁ। আচ্ছা স্যার, এখানে যখন বলছে এক্সপ্লেইন করেন, এক্সপ্লেইন করতে হবে এটা কারণ কি। তারপরে 4 নাম্বারের জন্য এক্সপ্লেইন করব স্যার। 4 নাম্বারের জন্য আপনি কত লিখবেন? 2 নাম্বারের জন্য আপনি লিখবেন হচ্ছে 3 লাইন বা 4 লাইন। যদি 4 নাম্বার আসে তাহলে আধা পৃষ্ঠা লিখতে হবে। স্যার আধা পেজে কি এক্সপ্লেইন করা যায় স্যার? পসিবল করতে হবে। এখন আপনাকে যেভাবে করে বলে সেভাবে করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে না, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লথ। উপায় নেই। এই যে হোয়াই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রিলেভেন্ট টু বিজনেস মেজার্স অ্যান্ড দেয়ার ফিউচার ক্যারিয়ার্স, 3 মার্কস। তা আপনি যদি 1 পৃষ্ঠা লেখেন লিখতে পারবেন তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ফিউচার্স ক্যারিয়ার্স এটা কেন রিলেভেন্ট লিখতে পারবেন। তা লিখে লাভ কি? 3 মার্কসের উপরে তা পাবেন না। স্যার 3 দেয় না, কথার কথা আপনি 3 পৃষ্ঠা লিখলেন আর কি, তাহলে মার্কস কত দিবে? 3 মার্কস। ফুল মার্কস স্যার পাওয়া যায় না, 2 নাম্বার দিবে। থিওরিতে 60% মার্ক পাবেন। 3 নাম্বারের জন্য উত্তর দিলে 2 পাবেন। তা আপনি যদি 30 মার্কসের থিওরি আনসার করেন 20 পাবেন। তা আপনার জন্য এটা ডেফিনিট মার্কস। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি না? জি স্যার। গত ক্লাসে আমরা হাই এন্ড লো মেথড শিখলাম। হাই এন্ড লো মেথডের সূত্র হচ্ছে চেঞ্জেস, উপরে থাকে হচ্ছে চেঞ্জেস অফ কস্ট আর নিচে হচ্ছে চেঞ্জেস অফ অ্যাক্টিভিটি। এটাকে আমরা একটু ডিটেইলস করে পড়ে আসছি, তাই না? হাইয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি কস্ট, নিচে হচ্ছে হাইয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল এবং মাইনাস লোয়েস্ট ইউনিটস। এটাকে আরেকটু সংক্ষিপ্ত যদি করি, উপরে হচ্ছে চেঞ্জেস অফ কস্ট, নিচে হচ্ছে চেঞ্জেস অফ অ্যাক্টিভিটি। আমরা এটার হাই এন্ড লো মেথডের অঙ্ক দেখলাম। হাই এন্ড লো মেথডের অঙ্ক পরীক্ষা আসছে অ্যাটলিস্ট 4-5 বার। পরীক্ষায় সবসময় আসে, ঠিক আছে? আপনারা পরীক্ষা এটা সবসময় দেখে থাকবেন। আজকেও একটা হাই এন্ড লো মেথডের অঙ্ক করব, যেটা আমরা জেনারেলি করে থাকি সহজ, সেই অঙ্কটা আমরা করব না, একটু ক্রিটিক্যাল অঙ্ক করব।
অঙ্ক করলে একটু ক্রিটিক্যাল করলে আমাদের একটু আমাদের মনে থাকবে ভালো। এই প্রশ্নটা হচ্ছে ডিসেম্বর 2019। প্রশ্ন যদি মনোযোগ দিয়ে পড়তে পারি 20% বোঝা হয়ে যায়। কোশ্চেনটি আবার অ্যানালাইসিস করি আরো 30% আমি এগিয়ে যাই। তার মানে কোশ্চেনটার উপরে নির্ভর করে 50%, বাকিটা হচ্ছে আপনার বেসিক্স। প্রশ্ন পড়ি, সবসময় মনে রাখবেন কোশ্চেনটা পড়ার সাথে সাথে কোশ্চেনের একটা সামারি করে নেবেন। কোশ্চেনটার সামারি করে নিতে হবে। কোশ্চেন অ্যানালাইসিস করে সামারি করতে না পারলে সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর নিয়মই হচ্ছে, যে কোনো অ্যাকাউন্টিং এর নিয়ম হচ্ছে আমি যা পড়বো সেটাকে সাম অফ করব, সেটাকে গুছাইয়ে নেব, দেন আনসার শুরু করব। আমাদের সবার প্রতি রিকোয়েস্ট হচ্ছে যখন কথা বলবো আনমিউট করব, কথা বলা শেষ সাথে সাথে মিউট করে নিব। এক সেকেন্ড, আমার একটা টেক্সট আসছে, আমি একটু রিপ্লাই দিই, একটা সেকেন্ড। Sorry. St. Mark's Hospital contain 450 beds. প্রশ্ন দেখা যাচ্ছে তো না? জি স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে। St. Mark's Hospital contain 450 beds. একটা ইনফরমেশন পেলাম, আমি একটু এটাকে একটু মার্ক করি। The average occupancy rate is 80% per month. এখানে আরেকটা ইনফরমেশন পেলাম। পরীক্ষা দেওয়ার সময় আমার মনে আছে 2006 সালে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পাস করি। তখন থেকে আমি এই পলিসিটা, তখন আমি একটা মার্কার নিয়ে যেতাম, যখন ইনফরমেশন পেতাম তখন মার্ক করতাম। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রশ্নগুলো হয় 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠাও হয়। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে যদি বলা হয়, on average 80% of the hospital's bed are occupied by patients. এই যে 450টা বেড আছে হসপিটালে, তার মধ্যে 80% এভারেজে অকুপাই থাকে, বাকি 20% অকুপাই থাকে না। তাহলে আমরা যদি বলি 450 ইন্টু 80% ইকুয়াল টু হয় কত? 360 মনে হয় না? 360। এই 360 বেড হচ্ছে ভাড়া হয়, পেশেন্ট থাকে। At this level of occupancy, the hospital's operating cost 32. এটা আরেকটা ইনফরমেশন। 80% লেভেলে যদি আমার হসপিটাল চলে তাহলে অপারেটিং কস্ট হচ্ছে 32 টাকা পার অকুপাইড বেড পার ডে। এটা পুরোটা একটা ইনফরমেশন, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা ইনফরমেশন পেলাম, পার ডে পার বেড কস্ট ইকুয়াল টু 32, ঠিক আছে? অ্যাসিউমিং এ 30-day মান্থ, আমাকে বলা হয়েছে যে কি মাসে 30 দিনই 30 ডে এটা অপারেটিং থাকে। এটা আরেকটা ইনফরমেশন। This 32 figure contains both variable and fixed cost. এই যে 32 পেলাম, এখানে কি কি আছে? ফিক্সড কস্টের এলিমেন্ট আছে প্লাস ভেরিয়েবল কস্টের এলিমেন্ট আছে, ঠিক আছে? এই পুরো প্যারাটাকে আমি যদি সাম অফ করি
450টা বেড 80% অকুপাই থাকে, 360টা 80% মানে 360টা বেড ভাড়া হয়। পার বেড কস্ট হচ্ছে 32 টাকা, যেখানে ফিক্সড ভেরিয়েবল দুটো এলিমেন্ট আছে। এবং এই হসপিটালটা 30 দিনই চালু থাকে বা 30 দিনই এখানে পেশেন্ট থাকে। এরপরের আসি আমরা ডিউরিং জুন দ্য হসপিটাল। হ্যাঁ স্যার, 450 এর 80% 360। আচ্ছা হয় না না, সরি স্যার, আমি একটু ভুল জিনিস দেখছি, সরি স্যার, আমি মনে করছি 400। During June, the hospital's occupancy rate was 60%. এটা আরেকটা ইনফরমেশন। জুনে অকুপেন্সি হচ্ছে 60%। আগেরটা হচ্ছে জেনারেল ইনফরমেশন, এরপরে হচ্ছে জুন রিলেটেড আমরা কিছু ইনফরমেশন দিল। জুন মাসে অকুপাই থাকে হচ্ছে 60%। স্যার 60 হবে স্যার, 60। না, আপনি ওই লেখা শেষ করিনি। জি স্যার, সরি স্যার। আচ্ছা হ্যাঁ, তারপরে টোটাল কস্ট হচ্ছে জুনে হচ্ছে অকুপাই, জুনে অকুপেন্সি হচ্ছে 60%, এবং এই 60%-এর কস্ট হচ্ছে 3,26,700 টাকা। এটা আরেকটা ইনফরমেশন। ইন অপারেটিং কস্ট ওয়াজ ইনকার্ড ডিউরিং দ্য মান্থ। জুন মাসে 60% চললো এবং সেটার জন্য কস্ট হচ্ছে 3,26,700 টাকা। আমরা এতক্ষণ পর্যন্ত প্রশ্ন পড়লাম, এরপরে রিকোয়ারমেন্ট। Using high-low method, estimate number A, the variable cost per occupied bed প্রত্যেকটা বেডের জন্য on daily basis. So per day per bed cost কত বের করার জন্য ভেরিয়েবল কস্ট, and the total fixed operating cost per month। মানে high-low method বের করে দিয়ে আমরা ভেরিয়েবল কস্ট কত, ফিক্সড কস্ট কত বের করব, একটা বেড একদিনে খরচ কত হয়, আর ফিক্সড কস্টটা বের হবে মান্থলি। ঠিক আছে, রিকোয়ারমেন্ট আমরা বুঝে গেলাম। আর আমাদের যতটুকু প্রশ্ন পড়লাম, এই প্রশ্নটাকে যদি আমি সাম অফ করি এতটুক দাঁড়ায়। তাহলে আমরা এবার সলিউশনের দিকে যাই। এটা কিন্তু আমাদের আগে যেরকম ছিল, কিছু লেভেল দেওয়া থাকতো, জানুয়ারি ফেব্রুয়ারি মাস বা অন্য কোনোভাবে লেভেল দেওয়া থাকতো, সেখানে হাই অ্যাক্টিভিটি লো অ্যাক্টিভিটি আমি বের করতাম, দেন আমাদের অঙ্ক করতাম। এই অঙ্কটা যদি আমরা মনে রাখি, এখানে 6 মাসের ডাটা দেওয়া আছে, অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যামাউন্টও দেওয়া আছে। তো এখানে আমরা প্রথমে বের করলাম হাইয়েস্ট লেভেল মান্থ এবং কস্ট, লোয়েস্ট লেভেল মান্থ এবং কস্ট, এই দুটা বের করে দেন আমরা আমাদের অঙ্ক করলাম, অঙ্কটা হয়ে গেছে। কিন্তু এই অঙ্কে কিছু মিসিং ফিগার আছে, আমরা যদি আমাদের অঙ্কের প্রথম শর্ত হচ্ছে হাই অ্যাক্টিভিটি লো অ্যাক্টিভিটি বের করতে হবে, দেন হাই অ্যাক্টিভিটির কস্ট কত, লো অ্যাক্টিভিটির কস্ট কত বের করতে হবে। তাহলে আমি একটু লিখি, সম্ভব হলে আপনারা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করেন এটা। এটা আমাদের গ্যারিসনের বই আছে, প্রবলেম নাম্বার 222। ও, আমি তো গ্যারিসনের বই দেখিনি। এটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসছে। আবার বলবেন কত নাম্বার পেজ, কত নাম্বার? পেজ নাম্বার 104। 104 এটা গ্যারিসন থেকে আসছে না? গ্যারিসনের 15th এডিশন। আমি প্রথম ক্লাস থেকে বললাম যে গ্যারিসনটা হচ্ছে আপনাদের জন্য বাইবেল। গ্যারিসন অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আচ্ছা, গ্যারিসনে কিভাবে আছে জানি না, আমরা একটু অন্যভাবে করি। আমার কাছে যেভাবে মনে আসছে সেভাবে করি আমাদের বোঝার জন্য।
আমরা হাইয়েস্ট লেভেল আর লোয়েস্ট লেভেল নিব। আমার লাগবে হচ্ছে অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে কস্ট। আমার এখানে অ্যাক্টিভিটি হচ্ছে ডে আর কস্ট তো কস্টই। স্যার অ্যাক্টিভিটি বেড হওয়ার কথা না? হ্যাঁ যে আমার হ্যাঁ বেড হবে, সরি না মানে কতগুলো বেড হচ্ছে কি, মানে ডে ওয়াইজ বেড। হ্যাঁ ডে ওয়াইজ বেড, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা হচ্ছে আমরা লিখলাম হচ্ছে কস্ট, অ্যাক্টিভিটি আরেকটা হচ্ছে কস্ট। হাইয়েস্ট লেভেল মান্থ তো আমাদের দরকার নেই, এখানে হাইয়েস্ট লেভেল হচ্ছে এর আগের এভারেজ, আমার আর দরকার নেই। আচ্ছা আমরা আগে অ্যাক্টিভিটিটা বের করে নিই। হাইয়েস্ট লেভেল আমাদের কাছে ইনফরমেশন আছে, একটা জিনিস খেয়াল করেন, 32 টাকা কস্ট কখনকার জন্য? 360টা বেডের জন্য। 360টা বেড যখন অকুপাই থাকে তখন হচ্ছে 32 টাকা, আর যখন 60% থাকে তখন হচ্ছে এই টাকাটা। আচ্ছা 32 টাকা দেওয়া আছে কিন্তু আমার কস্ট দেওয়া নাই, আমার জন্য এখানে একটা বার্নিং ইস্যু হচ্ছে, কস্টটা বের করে নিতে হবে। ঠিক আছে, কস্টটা দেওয়া নাই, এইটাই হচ্ছে এই অঙ্কের আপনাদেরকে বিপদে ফেলবে। আচ্ছা আমি 80% লেভেল নিই, আমার হাইয়েস্ট 80% আর এখনকার লোয়েস্ট হচ্ছে 60%। 80% লেভেলে কস্ট আমি জানি না, 60% লেভেলের কস্ট আমরা জানি। কস্ট হচ্ছে কত? 3,26,700। এতটুক পর্যন্ত এগ্রি করি কিনা? যেখানে এগ্রি করবো না সেখানে আপনারা হাত উঠাবেন বা আমাকে প্রশ্ন করবেন। এত এই আমরা আমাদের প্রশ্নে আছে যে জুন মাসে অকুপেন্সি হচ্ছে 60%, কস্ট হচ্ছে 3,26,700। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকার কথা না, প্রশ্নে যা আছে তাই লিখলাম। আচ্ছা এরপরে এই 60%-এর জন্য অ্যাক্টিভিটি কত? 60%-এর জন্য অ্যাক্টিভিটি কত? আমরা 270 আমরা এভাবে একটু ক্যালকুলেশন করি। 450 270 গুণ 60% কত হয় জানি না, এটা হচ্ছে 270। হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে একদিনের বেড, তাই না? 270 হচ্ছে একদিনের বেড। আমাদেরকে অঙ্ক করতে বলা হয়েছে যে 30 দিনই অ্যাক্টিভ থাকে, এটা হচ্ছে ক্যালকুলেশন, তাই না? এখন তাহলে ফিগারটা কি দাঁড়ায়? 710 স্যার। 710 8100 স্যার। 81 ক্যালকুলেটর আমার হাতে আছে, 8100 না বুঝলে আবার বলি। 450টা বেড আছে, 60% অকুপাই ছিল এবং 30 দিনই অকুপাই ছিল। তাইলে আমি যে ক্যালকুলেশনটা দেখালাম 450 ইন্টু 60% ইন্টু 30 ডেজ, ঠিক আছে না? হ্যাঁ তাহলে 8100টা বেড অকুপাই ছিল। 8100টা বেড, উপরেটা ডে হবে না, বেড। 8100টা বেড অকুপাই ছিল। এই এতটুকু ইনফরমেশন কিন্তু আমার প্রশ্নে আছে, এখানে আমি আমার নতুন করে কোনো কিছু আমি আবিষ্কার করি নাই। আচ্ছা এখন যখন 60%, এটা 80%, এখানে আমরা আবার একটু ক্যালকুলেশন করি। 450টা বেড, 450টা বেড ইন্টু 80% হয় 360টা গুণ 30 দিন। হ্যাঁ তাহলে হয় কত? 345,600। 10,800 কারেক্ট আনসার। 10,800 সরি। 10,800টা বেড হাইয়েস্ট অ্যাক্টিভিটি থাকে বা এভারেজ থাকে, সর্বোচ্চ হচ্ছে 10,800। আর আমাদের যেই মাসে আমরা অঙ্ক করলাম সেই মাসে পেলাম হচ্ছে
100। আচ্ছা, এখন এই কস্টটা দেওয়া নেই, কিন্তু কস্ট দেওয়া আছেও। পার ডে পার বেড কস্ট হচ্ছে 32 টাকা। তাহলে 10,800 গুণ 32, তাহলে কত হয়? 3,45,600। প্রশ্নটা সাজানো হয়ে গেছে, প্রশ্নের সলিউশন সাজানো হয়ে গেছে। গেরিসনে কিভাবে করছে আমি জানি না, কিন্তু এটা হচ্ছে আমরা যে ফরম্যাটটা ফলো করি আর কি। আমরা যে ফরম্যাটটা ফলো করি, আমরা এভাবে করলে আমাদের মনে থাকবে। স্যার 3,45,000 কিভাবে আসলো আমি মিস করছি। আচ্ছা, 450টা বেড 80% অকুপাইড থাকে, তার মানে হচ্ছে 360টা বেড অকুপাই থাকে পার ডেতে। অকুপাই হচ্ছে 360, 360-এর সাথে যদি 30 দিয়ে গুণ করি, এটা হচ্ছে এক মাসের বেড অকুপেন্সিটা আমরা পেয়ে। তা বেড যদি 10,800টা বেড অকুপাই থাকে, তাহলে যদি এটার কস্ট, এভারেজ কস্ট যদি 32 টাকা হয়, আমি যদি অ্যাক্টিভিটি ইনটু কস্টকে গুণ করি, তাহলে টোটাল কস্টটা পেয়ে যাই। ঠিক আছে? ওকে স্যার। এখন উত্তর আপনাদের কাছে, আমার তো আর উত্তর বলার দরকার নেই। এখন উত্তর হচ্ছে আপনাদের কাছে, আপনারা বলেন। ভেরিয়েবল কস্ট বের করতে গেলে স্যার 7 কি অ্যানসার ভেরিয়েবল কস্ট? আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু করি, এখানে লিখি। এই দুটো অ্যাক্টিভিটির ডিফারেন্স কত? 2,700 ক্যালকুলেশন করি। এরপরে কস্টের ডিফারেন্স কত? 3,45,600 বিয়োগ, হ্যাঁ 18,900 আর নিচে আসতেছে 2700। আচ্ছা, 7। এবার ভেরিয়েবল কস্টটা লিখি। ভেরিয়েবল কস্ট পার বেড on daily basis, অথবা পার ডে। ভেরিয়েবল বানানে ভুল হইলো কেন? তাহলে এটা করতে গেলে ওই আমাদের আগেও আমরা করলাম, কস্ট থাকবে উপরে, কস্ট থাকবে উপরে, আর ডিভাইডেড বাই ইউনিট বা অ্যাক্টিভিটি। ঠিক আছে? তাহলে আমরা করব কি? 18,900 ভাগ 2700 তাহলে ভেরিয়েবল কস্ট আমরা পেয়ে গেলাম 7। তো কস্ট এলিমেন্টের মধ্যে যদি ভেরিয়েবল কস্ট আমি জেনে যাই, তাহলে ভেরিয়েবল কস্ট ওই টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলেই হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে প্রশ্ন কি ছিল? উপরের দিকে একটু যাই। রিকোয়ারমেন্ট ছিল দ্য ভেরিয়েবল কস্ট পার অকুপাইড বেড অন ডেইলি বেসিস। পেয়ে গেছি এটা, উত্তর তো এটা না। ভেরিয়েবল কস্ট পার বেড অন ডেইলি বেসিস 7। ঠিক আছে না? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এর উত্তর। বি তে কি বলা হচ্ছে? আর একটু কোশ্চেন ছিল স্যার। জি বলেন। আর ওই যে উপরে যে অ্যাক্টিভিটি আর কস্ট ক্যালকুলেশন করলাম, এগুলো স্যার 30 দিনেরটা ক্যালকুলেট করছি না? হ্যাঁ। আর হচ্ছে ভেরিয়েবল কস্ট যেটা পাইছি, এটা স্যার ক্যালকুলেশন করলে পার ডেটটা বের হয়। এটা 30 দিনের পার ডে পার বেড। 30 দিনের কস্ট আমি জানি, এই যে উপরে এটাও 30 দিনের কস্ট, এটাও কিন্তু 30 দিনের কস্ট। একটা হচ্ছে 80% লেভেলের, একটা হচ্ছে 60% লেভেলের। 30 দিনের কস্ট আমি জানি, এটা এখানে ইন টোটাল কস্ট দেওয়া আছে, কিন্তু আমি পার বেড কস্ট জানি না ভেরিয়েবল কস্ট কত, সেটাই আমরা বের করলাম। এরপর বলছে টোটাল ফিক্সড। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, এটা যদি স্যার আমাদের পার ডে না বলে পার মান্থ বলতে, তাহলে স্যার ভেরিয়েবল কস্ট পার মান্থ বের করা যাবে। পার মান্থ হলে 7 × 30
7 into 30 যদি বলতো যে একটা বেডের এক মাসের কস্ট কত, 7 into 30, তখন আমি ওই 30টাই আনতাম না, আমরা ডাটা ওভাবেই তৈরি করতাম। টোটাল ফিক্সড অপারেটিং কস্ট, ফিক্সড কস্ট কত, ঠিক আছে? তাহলে ফিক্সড কস্ট আমরা বের করতে গেলে আমাকে কি করতে হবে, এর 3,26,000 আছে অথবা 4,45,000 আছে, যে কোনো একটা ফিগারে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। 3,26,000 এর মাধ্যমে করি, 3,26,700। এখানে হচ্ছে টোটাল, এখানে কি কি আছে, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, ঠিক আছে না? সেখান থেকে মাইনাস ভেরিয়েবল কস্টটা বাদ দিব। ভেরিয়েবল কস্ট আমরা কিভাবে বের করবো, 7 into 7 into হলে আমি 3,26,700 হচ্ছে আমার 8,100 থেকে আসছে। হ্যাঁ, তখন হবে হচ্ছে 8,000 into 8,100, তাহলে ইকুয়াল টু কি দাঁড়ায়, 8,100 গুণ 7 বিয়োগ 3,26,700, 2,70,000। ঠিক আছে স্যার, আমি এটা তো যে কোনো অ্যাক্টিভিটিতেই ইউজ করতে পারি? অবশ্যই করতে পারেন, আমরা করি স্যার। ওই হাই লেভেল অ্যাক্টিভিটিতে 3,45,000 হাই লেভেলতে সেম আসবে আসবে। তো এখানে দুইটা অ্যাক্টিভিটি লাগবে, এখানে ভুল হওয়ার সুযোগ নাই। এখানে যদি 5টা-6টা অ্যাক্টিভিটি হয় অনেক সময় ডিফার করে, ঠিক আছে? এখানে অ্যাক্টিভিটি লেভেলই দুইটা, আমার এখানে তো আসার সুযোগই নেই, ঠিক আছে? ইকুয়াল টু 2,70,000, ভুল হবে না এই ক্ষেত্রে। যদি 5-6টা অ্যাক্টিভিটি থাকতো তখন ভুল হয়ে যায়, মানে তখন ফিগারেই ডিস্টর্টেড থাকে, আমার কিছু করার থাকে না। আমি আমার সূত্র মতো কাজ করব, হাইয়েস্টটা নিব, লোয়েস্টটা নিব, আমি আমার। তো ঠিক আছে, এটা কি আমরা বুঝতে পারলাম তো না? এটা একবার বলবেন, বিটা? বিটা হচ্ছে একটা কস্ট এলিমেন্টের মধ্যে, সে ফর এক্সাম্পল টোটাল কস্ট ইকুয়াল টু এফসি প্লাস ভিসি, তাই না? তো ভিসিটা আমরা জানি, এখানে দেখেন টোটাল কস্ট হচ্ছে কত, 3,26,700, এটা টোটাল কস্ট মাইনাস ভিসি হচ্ছে কত, 60 টাকা হচ্ছে পার বেড কস্ট ইন্টু 8,100, সেটা বিয়োগ করলে 2,70,000 টাকা। এটা হচ্ছে আমার ফিক্সড কস্টটা, আমাদের ফিক্সড এলিমেন্ট আমরা এখান থেকে বের করে নিলাম, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসেন, assume an occupancy rate of 70% per month। অনুমান করেন 70% occupancy rate। What amount of total operating cost would you expect the hospital to incur? এই 70% লেভেল যদি আমি ধারণা করি চলবে, তাহলে এই টোটাল অপারেটিং কস্ট কত হবে, এটা আপনাদের পারার কথা। 2,70,000 প্লাস হচ্ছে 2,70,000 কোনো চেঞ্জ হবে না আমার জানা মতে, প্লাস 70% জন্য আমাকে কি করতে হবে, থেকে 100% ডিভাইড করে ওটা 70 দিয়ে গুণ করলে, ভাই কিভাবে করে জানি না। তা আমার টোটাল অপারেটিং কস্ট 60 কে টোটাল অপারেটিং কস্ট at 60% level, total fixed cost not total operating cost at 70% level, এটাই তো। তাহলে প্রথমে আমরা বের করিনি 70% ইকুয়াল টু কত, 70% ইকুয়াল টু হয় হচ্ছে 450 গুণ 70%, তাহলে কত হয়, 450 গুণ 70%, 315, ঠিক আছে? 70% বেড হলে লেভেল হলে 315 পার ডে। আর যদি আমি 30 দিয়ে গুণ করিনি, 30 দিয়ে গুণ করলে মান্থলি ফিগারটা পেয়ে যাব, তাহলে কত হবে, 9,450, ঠিক আছে? আগের মতোই, এক্স্যাক্টলি আগের মতোই। আমরা এখানে 80% এর জন্য 360 বের করলাম, তারপর 30 দিয়ে অ্যাজিউম করলাম, এন্ড দেন এরপরে এখানে যে ক্যালকুলেশনটা করলাম একই ক্যালকুলেশনটা করে নিলাম, ঠিক আছে?
এখানে আমরা লিখতে পারি টোটাল বেড at 70% level. এটা ডেইলি কস্ট স্যার, টোটাল বেড ডেইলি মানে ডেইলি 315টা 30 দিনে হচ্ছে এটা, এটাই তো মান্থলি টোটাল হ্যাঁ মান্থলি টোটাল। আচ্ছা এবার বলছে আমাকে টোটাল কস্ট কত হবে, তাহলে আমি টোটাল কস্টটা বের করি। টোটাল কস্ট আমরা কিভাবে বের করব, 2,70,000 যোগ কত হয় 3,36,150 3,36,150 শেষ। আমি যেভাবে লিখে দিলাম এভাবে যদি অ্যান্সার করতে পারেন কতক্ষণ সময় লাগবে এটা অ্যান্সার করতে? আপনার যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে আমার মনে হয় এই প্রশ্নের 15 মিনিট লাগবে, বেশি হবে 15 মিনিটে। তখন সময় স্যার এই ধরনের ম্যাথের জন্য আমরা কতটুক টাইম হাতে রাখবো এই ধরনের ম্যাথের জন্য? এটার জন্য আমার মনে হয় 10 মিনিটসের বেশি হওয়ার উচিত না। আমি দেখি এখানে কত মার্কস দেওয়া আছে। স্যার সলিউশনটা ওই জায়গায় আরেকবার একটু যাওয়া যাবে? যাব আপনাদের জন্য এখানে বরাদ্দ হচ্ছে 5 মার্ক। 5 মার্কের জন্য আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগতে দেওয়া উচিত না আর কি। আপনি দেখেন হিসাবে হ্যাঁ 5 মিনিটের জন্য 9 মিনিট বরাদ্দ। 9 মিনিট, ইয়েস, সর্বোচ্চ 9 মিনিট। 100 আপনাদের হচ্ছে 180 মিনিট না? জি স্যার। তাহলে 180 ভাগ 100 গুণ 5, 9 মিনিট। একুরেটলি 9 মিনিট লাগা উচিত। তো যিনি 15 মিনিটে চিন্তা করবেন, না সরি এটা না, এটা তো আরেকটা অঙ্ক। উপরে কিরে আমি হারাই ফেললাম, হসপিটাল না? আমরা হোয়াটসঅ্যাপে পাবো সলিউশনটা? আমাদের এখানে হোয়াটসঅ্যাপে গ্রুপ
এই সলিউশনটা কি আবার হোয়াটসঅ্যাপে দিতে হবে, না আমার মনে হয় আপনাদের লিখে ফেলা উচিত? আর লিখে ফেলছি স্যার, আর দরকার নেই। দরকার না, আর এটা এত কঠিন না। আর যদি না পান, গ্যারিসনের বইতে এটা আছে, আবার আমাদের আইসিএম এর কোশ্চেন সলিউশন ওখানেও দেখে নিতে পারবেন। ওখানে হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে করছে আর কি। আমার কথা হচ্ছে যে বুঝলে হলো। আচ্ছা, আমাদের হচ্ছে এখন 6:49। আপনারা একটু কথা বলে নেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ওপেন করা আছে, সেখানে আপনি নাম্বার দিলে অ্যাড হয়ে যেতে পারবেন। অ্যাডমিন হচ্ছে প্রীতি। প্রীতি কি আজকে আসছে? প্রীতি মনে হয় জয়েন করেন নাই আজকে, না? না স্যার, আজকে আসেনি। আপনার নাম কি বলেন তো? আমি অ্যাডমিন না, ইয়া ভাই অ্যাডমিন, দিদার ভাই অ্যাডমিন। না, আচ্ছা আপনার নামটা বলেন। আমার ফাহমি। ফাহমি না? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আমি ইয়েকে বলে দিচ্ছি যে আপনাকেও অ্যাডমিন করে নিতে। স্যার আমি বেসিক্যালি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, কারণ আমার মোবাইল নষ্ট, তো আমি অন্যভাবে কালেক্ট করে নিচ্ছি জিনিসপাতি, ওটা নিয়ে প্রবলেম নেই। দিদার ভাইয়ের দায়িত্বটা নিলে ভালো হয়। দিদার সাহেব, দিদার কি আছেন লাইনে? স্যার কোশ্চেনের পার্টটা আরেকবার। জি স্যার, আছি স্যার। তাহলে কোশ্চেনের পার্টটা একটু রাখলে ভালো হয়, একটু তুলে নিতাম আর কি কোশ্চেনটা। জি স্যার, কোশ্চেনটা নেওয়ার দরকার নেই, আপনার গ্যারিসনের বইতে আছে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আর তো লেখার দরকার কি করতে? ওকে।
তাহলে র মেটেরিয়াল ওপেনিং হচ্ছে কোনটা? র মেটেরিয়াল ওপেনিং হচ্ছে এটা ৬৭০০ টাকা। ৬৭০০ টাকা আমরা বসালাম। অ্যাড পারচেস করতে পেলাম এখান থেকে। র মেটেরিয়াল পারচেস হচ্ছে ৪৬৭০০। ৪৬৭০০ লিখলাম, দুইটা যোগ করলে হয় ৫৩৪০০ র মেটেরিয়ালস অ্যাভেলেবল। এরপর হচ্ছে এন্ডিং র মেটেরিয়ালস, এটাও ফরম্যাটেড জিনিস। এন্ডিং র মেটেরিয়াল কোত্থেকে পাবো? এই যে এখানে আছে ৮৯০০, লিখলাম ৮৯০০। এটাকে কি করব? বিয়োগ করব। তাহলে র মেটেরিয়াল অ্যাভেলেবল থেকে এন্ডিং র মেটেরিয়ালটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে র মেটেরিয়াল ইউজড। এটা একটা সূত্র বলতে পারেন। মেটেরিয়াল, ওপেনিং মেটেরিয়াল প্লাস পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি ইকুয়াল টু র মেটেরিয়াল ইউজড। আমরা প্রথম দিকে এই জিনিসগুলো শিখে আসছি। এরপর আমাদের টোটাল কস্টের জন্য আমরা কি কি লাগবে? মেটেরিয়াল প্লাস লেবার। লেবার কোত্থেকে পাবো? লেবার বলা আছে এখানে যে লেবার হচ্ছে ১৯৭০০ ঘন্টা কাজ করলো, যাদের আওয়ারলি রেট হচ্ছে ১১ টাকা ৩০ পয়সা করে। তাহলে আমরা কি করলাম? ১৯৭০০ গুণ ১১ টাকা ৩০ পয়সা, তাইলে হয় ২,২২,৬১০ টাকা। এটা আমার এক্সেল শিটে ক্যালকুলেট করা আছে। মেটেরিয়াল পেলাম, লেবার পেলাম, এন্ড দেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেডও বলা আছে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ৩৩,৩০০। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে ওভারহেড কস্টটা দেওয়া আছে, কিন্তু ম্যাক্সিমাম সময় ওভারহেড কস্টটা দেওয়া থাকবে না। বলবে ওভারহেড কস্ট অ্যাপ্লাইড এট দ্য রেট 60% অফ লেবার কস্ট। সেক্ষেত্রে আমাকে করতে হবে কি? যা লেবার কস্ট তার 60% দিয়ে গুণ করলে হবে, বা 50% বলে 50%, যেভাবে বলা থাকে সেভাবে করে নিতে হবে। কিন্তু এখানে অঙ্কটা সহজ করে দিল, যেহেতু 5 মার্ক সেজন্য অঙ্কটা সহজ করে দিল। তাহলে মেটেরিয়াল, লেবার, ওভারহেড এই তিনটা যোগ করলে আমি ম্যানুফ্যাকচারিং কস্ট পেয়ে যাই। এই তিনটা যোগ করলে হয় ম্যানুফ্যাকচারিং কস্ট। এই তিনটা যোগ করলে ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, এরপর আমাকে এগোতে হবে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের দিকে। এখন দেখেন, ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, দেন ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা বিয়োগ করব, দেন আমরা পেয়ে যাব হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করলাম ৩,১৮,১১০ লেস এন্ডিং ওয়ার্কিং প্রসেস ২২,৬৫০ বিয়োগ করলে হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, ঠিক আছে। এন্ড দেন এই এতটুকু পর্যন্ত আমার উত্তর। আমি যতটুকু মার্ক করলাম এতটুকু পর্যন্ত আমার উত্তর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট, ঠিক আছে। আমরা আরেকটু এটাকে বাড়াইছি। বাড়ানোর মূল কারণ হচ্ছে ম্যাক্সিমাম অঙ্কে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং এর সাথে সাথে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টও করতে বলে, সেজন্য আমরা এই জিনিসটা করে নিলাম। দেখেন, এরপরে বিগিনিং ফিনিশ গুডস যোগ করলে হবে গুডস অ্যাভেলেবল ফর সেল, সেখান থেকে এন্ডিং ফিনিশ গুডস বাদ দিলে হবে কস্ট অফ গুডস সোল্ড। তো সেই ক্ষেত্রে আমাদের হেডিংটা তখন চেঞ্জ হয়ে যাবে, তখন হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সোল্ড স্টেটমেন্ট, ঠিক আছে। এবারে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আমি একজন বলেন। স্যার, সলিউশনটা কি আমাদেরকে মেইল করেছিলেন স্যার? সলিউশন মেইল করি নেই, আপনাদেরকে শুধু প্রশ্ন দেওয়া হয়েছে, সলিউশন আমরা করব, সেজন্য সলিউশন কোড করার জন্য বসছি। হ্যাঁ বলুন। নাসরিন মনে হয় প্রশ্ন করতেছিলেন না? জি স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আমাদের এখানে চাইছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। হ্যাঁ, তো আমরা এখানে ফার্স্টে যে ক্যালকুলেশন অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটা বের করতে পারি। ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এন্ড ওভারহেড কস্টটা যোগ করলে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা বের হবে। দেন আমরা এরপরে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করব, বিগিনিং ওয়ার্কিং প্রসেস প্লাস তার সাথে হচ্ছে আপনার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, হ্যাঁ, যোগ করার পরে আর এরপরে যা হবে এই যে এন্ডিং ওয়ার্কিং প্রসেসটা বিয়োগ করলে আমাদের তো বের হয়ে যাবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই রুলে করলে হবে, এটাই তো নিয়ম। হ্যাঁ,
আমরা তো এটাই করলাম স্যার। আমরা আমি একটু আলাদা করে করছিলাম আর কি, আগে ক্যালকুলেশনটা করছিলাম ওই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টে ক্যালকুলেশনটা করে বের করলাম, এরপরে আলাদা করে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। হ্যাঁ করা যাবে। আমরা যে বিগিনিং ইনভেন্টরি অ্যাড করার পর টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট লিখছি, আই মিন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট তো ডিএমডিএল আর এমও না, নাকি এটা ইনভেন্টরিটা যোগ করার পর লিখতে হবে? কোনটা এটা? হ্যাঁ, এটাই কি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট না? এটাই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখানে আমি মনে ভুল লিখছি, কারণ এটার একটা নাম আছে, আমি ভুলে গেছি মনে হয়, আপনাদেরকে শেয়ারও করছিলাম। আমি একটু দেখি, এটা আমার আমি লিখতে প্রোডাকশন কস্ট। এটা স্যার কস্ট অফ গুডস সোল্ড না স্যার? না, কস্ট অফ গুডস ডিফারেন্ট। ও প্রশ্ন ছিল ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যোগ করলে হয় টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে। এট বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি যোগ করে এন্ডিংটা বিয়োগ করলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এখানে কিন্তু কোনো কিছু লেখা নাই, আছে কি? না, আছে নেই। আমরাও এটা না লিখলেও চলে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এটা না লিখলেও চলে, এটা একটা নাম আছে, আমি এক্স্যাক্টলি অন্য কোথায় জানি, মনে নাই এক্স্যাক্টলি। র ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি ওভারহেড। স্যার আমি যেভাবে বলেছি সেভাবে করলে হবে? কি বলছেন আপনি? ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যোগ করবেন, তারপর টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা বের করব, বের করে ওয়ার্কিং আলাদাভাবে করবেন। এই তো, কোনো অসুবিধা নেই, আমি আলাদা করে নিচ্ছি, আমি আলাদা করে নিলাম। দেখেন স্যার, এটার নাম কি? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। আমরা এই যে এতটুকু পর্যন্ত করলাম, এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। ম্যানুফ্যাকচারিং কস্ট কত, যে পণ্যটা উৎপাদন করলাম তার ম্যানুফ্যাকচারিং কস্ট কত। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। আচ্ছা, আমরা যদি আলাদা করি, এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট বের করলাম, আবার আমি করতে পারি, আবার আলাদা করে একটা স্টেটমেন্ট লিখে ম্যানুফ্যাকচারিং কস্ট যোগ ওপেনিং ইনভেন্টরি মাইনাস এন্ডিং ইনভেন্টরি। আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিলাম, ঠিক আছে। এখন প্রেজেন্টেশন আপনাদের মতো করতে পারেন, আরো প্রেজেন্টেশন দেওয়া যাবে, প্রেজেন্টেশনটা আরো একটু চেঞ্জ করে দেওয়া যাবে, বাট বেসিক্যালি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এটার ক্রনোলজি ঠিক রাখতে হবে। ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, আমি ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস উপরের দিয়েও স্টার্ট করতে পারি, নিচে এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেসটা বিয়োগ করেও করতে পারি। বাট এই জিনিসটা মনে রাখলে আমার মনে হয় সহজ হয়। এটার পর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমরা এগুলো আলাদাভাবে দেখে আসছি। কোথায় দেখলাম? ইয়ের বইতে। আমরা আলাদাভাবে যদি করি, এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে বিগিনিং ইনভেন্টরি যোগ করব, বিগিনিং ফিনিশ গুডস যোগ করব, দেন এন্ডিং ফিনিশ গুডস যোগ করলে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট হয়ে যাবে। ঠিক আছে? আর কি কোনো প্রশ্ন আছে কিনা? স্ক্রল ডাউন করবেন স্যার, অ্যানসারটা লিখে রাখতে চাইছি। এখানে ক্যালকুলেশন ভুল হচ্ছে, কারণ আমি এখানে যোগ বিয়োগ করলাম, তো আমি এখন ভুল হবে না যদি আমি আবার এটা আগের পজিশনে চলে যাই। না, ইটস ওকে স্যার, লাগবে না তাহলে। না, ওই বোঝানোর জন্য আমি যে এক্সেল শিটের সূত্র দেওয়া আছে, তো সূত্রগুলো তখন চেঞ্জ হয়ে যাবে। তো এখন ঠিক আছে, আবার একটু রিক্যাপ করি যারা নতুন আসছেন তাদের জন্য। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট করতে গেলে প্রথমে র মেটেরিয়াল কনজাম্পশনটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল কনজাম্পশনের পার্ট। র মেটেরিয়াল কনজাম্পশন পার্ট আমরা কিভাবে বের করব? ওপেনিং র মেটেরিয়াল প্লাস নতুন করে যেটা পারচেজ করলাম র মেটেরিয়াল, এই দুটো যোগ করলে হয় র মেটেরিয়ালস অ্যাভেলেবল মাইনাস এন্ডিং র মেটেরিয়ালস, এই বিয়োগ করলে পাবো র মেটেরিয়াল ইউজড অথবা র মেটেরিয়াল কনজাম্পশন। তো র মেটেরিয়াল কস্ট এরপরে যোগ করব, এরপরে নিব হচ্ছে আমি লেবার কস্ট, দেন ওভারহেড কস্ট, এই তিনটা যোগ করলে ম্যানুফ্যাকচারিং কস্ট।
তার সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা বিয়োগ করলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট। এটা মুখস্থ করে ফেলবেন, কারণ পরীক্ষায় 5 মার্ক 7 মার্ক 10 মার্ক করে এটার একটা এগুলার অঙ্ক আসবে। স্যার আপনার এখানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমি যেটা বের করছি অ্যামাউন্ট মিলে নাই যে। মিলে নাই? আপনার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কত হলো? 2,97,660। ম্যাটেরিয়াল কস্ট কত? ম্যাটেরিয়াল কস্ট ওই স্যার আমি যে বলেছিলাম যে ক্যালকুলেশন আবার বলেন না, আমাকে বলেন, আমি আপনাকে শুধরাই দিচ্ছি, বলেন। আচ্ছা, ডিরেক্ট ম্যাটেরিয়াল 46,700। কেমনে হয় ডিরেক্ট ম্যাটেরিয়াল? কিভাবে 46,700 কোথায় পেলেন? আমরা তো বারবার বলতেছি যে কি র ম্যাটেরিয়াল কতটুকু কনজাম্পশন করলাম আমি সেটা বের করলাম। ম্যাটেরিয়াল কনজাম্পশন হচ্ছে 44,500। আপনি ওটা নিলে হবে না তো, আপনারা তো কনসেপ্ট থেকে আপনি সরে যাচ্ছেন। আমার ওপেনিং র ম্যাটেরিয়াল ছিল, নতুন করে কিছু র ম্যাটেরিয়াল ক্রয় করলাম, দেন এই দুটো অ্যাভেলেবল ছিল 53,400, সেখান থেকে আমি ইউজ করে গিয়ে বছর শেষে দেখলাম যে 8,900 আমার কাছে রয়ে গেছে, তাহলে সেটা বাদ দিলে আমার র ম্যাটেরিয়াল কনজাম্পশনটা বের হবে, সেটা হচ্ছে 44,500। আপনি অন্য কোথাও থেকে অন্য তথ্য দিলে হবে না তো। স্যার বুঝছি স্যার, আমরা যেটা করলাম এটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্কেডিউল, আর কস্ট অফ গুডস সোল্ড এর স্কেডিউলটা হচ্ছে নরমালি যে বিগিনিং ফিনিশ গুড, এরপর স্টার্ট হবে, এরপর বিগিনিং ফিনিশ গুডস যোগ করব, এন্ডিং ফিনিশ গুডসটা বিয়োগ করব। তাহলে স্যার আমাদেরকে যদি কখনো কস্ট অফ গুডস সোল্ড স্কেডিউলটা চাই, তাহলে আমরা লাস্টের 30 নাম্বার পর্যন্ত স্টার্ট করব। আচ্ছা স্যার, কথা বলতেছে কেন শফিকুল না সাইফুল? এই পেজটা প্রথম দিকে স্যার একটু দেখান, প্রথম দিকে একটু। হ্যাঁ দেখাচ্ছে। আমি যে স্টেটমেন্টটা করে দিলাম এভাবে করে, এই স্টেটমেন্টটা করতে 5 মিনিটের বেশি লাগবে না। না স্যার, বেশি সময় লাগবে না। এটা 5 মিনিটের স্টেটমেন্ট আপনি করে দিবেন, 5 মার্কস, 1 মার্কও কমবে না। একেবারে এরকম কয়েকটা পাইলে তো পাস। হ্যাঁ, এরকম তো 5টা করে আপনি 5 করে হয়তো 25 পর্যন্ত 25 পেলেন তো হবে না। স্যার আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী স্যার থিওরিতে হলো অনেক অ্যাডভান্স হয়। 40 আর তো 10 লাগে। না না না, অনেক অ্যাডভান্স হয় না, মিডিয়াম হবে। আচ্ছা স্যার। আচ্ছা আমরা ডব্লিউআইপি স্যার, হ্যাঁ ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্কিং প্রসেস আইটা কি? জি জি জি, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে ওয়ার্ক ইন প্রসেস, আমি এটাকে সংক্ষিপ্ত করে লিখলাম ডব্লিউআইপি। আরেকটা কোন ই দিয়ে কি দেখলাম? ও ই ভাই আরেকটা লিখি, স্যার লেস ইনভেন্টরি মনে হয়। হ্যাঁ এবার বলেন 33 নম্বরে স্যার ই আই না কি স্যার? এটা এন্ডিং এখন ঠিক আছে। কোশ্চেন ছিল জি স্যার, কস্ট অফ ম্যানুফ্যাকচারের সাথে বিগিনিং ইনভেন্টরিটা যোগ করলে এটা নাম কি বাইর হয়? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং এর সাথে বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড যোগ করলে এটা নামটা কি? ফিনিশ গুডস অ্যাভেলেবল ফর সেল। ফিনিশ গুডস অ্যাভেলেবল ফর সেল। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার, আপনি যে মনে যে ওয়ার্কিং প্রসেসকে ডব্লিউআইপি লিখছেন, আমরা কি এক্সামে এইভাবে সংক্ষিপ্ত লিখতে পারবো নাকি? পারবেন। আমি তো এখানে লিখতে গিয়ে আমার একটা শর্টকাট করতে গিয়ে আমি লিখলাম আর কি। আমার তো ভাই এখানে লিখতে গেলেও ভুল হবে, আগে করে রাখলাম যাতে আপনারা এটা বুঝতে পারেন। বোঝাটাই হচ্ছে আমাদের জন্য মুখ্য বিষয়। আচ্ছা, এরপরে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত আমরা বুঝে গেলাম। এরপরে দেখেন অনেক সময় বলা থাকবে যে কস্ট অফ গুডস সোল্ড না, ইনকাম স্টেটমেন্ট করেন। তখন করতে হবে কি, আমার রেভিনিউ ফিগারটা লাগবে। সে ফর এক্সাম্পল আমি রেভিনিউর ফিগার একটা দিলাম 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা হচ্ছে আমার রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড থেকে রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করলে পাবো হচ্ছে গ্রস প্রফিট বা গ্রস মার্জিন। সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, মার্কেটিং এক্সপেন্সেস এই সবগুলো বাদ দিলে পাবো হচ্ছে অপারেটিং ইনকাম। স্যার জি, আপনি যে শীটটা দিছিলেন ওইটাতে সেলস দিছিলেন আর এখানে রেভিনিউ দিলেন,
দেখি রে ভাই কোথায় রেভিনিউ দিলাম, কোথায় সেলস দিলাম? এই যে স্যার ইনকাম স্টেটমেন্টের প্রথম যেটা রেভিনিউ দিলেন না আপনি যে শীটটা, এই শীটের প্রথমে এটা রেভিনিউ আর সেলস এর মধ্যে কোনো পার্থক্য নাই ভাইয়া। ঠিক আমি যদি বলি যে এখানে লিখলাম হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, আবার কতক্ষণ পর আমি লিখবো ক্লোজিং ইনভেন্টরি। এখন প্রশ্ন যদি করেন তাইলে হবে না। এখন অনেক সময় এই আমাদের বিজনেস টার্মিনোলজি গুলো আমাদেরকে একটু শিখে নিতে হবে। যেমন সেলভেজ ভ্যালু, এটার আরেকটা নাম হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, আরেকটার নাম হচ্ছে কি, আরো নাম আছে বলেন তো? সেলভেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, ওয়েস্টেজ ভ্যালু, বা অনেক কথাই থাকবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ এই অনেক নামে থাকতে পারে, অনেকগুলো নামে থাকতে পারে। স্যার স্ক্র্যাপ তো সাধারণত ওয়েস্টেজ জিনিসের ক্ষেত্রে বলা হয় না, এখানে বিজনেস টার্মিনোলজিতে এগুলো ইউজ হয়। কথা বলছেন আপনি যে নর্মস এটাকে চিন্তা করতেছেন, মানে যখন ডেপ্রিসিয়েটেড হয়ে যায়, একদম ডিমিনিশ হয়ে যায়। যেমন আপনি একটা মোবাইলকে আপনি ধরে নিলেন যে 1 লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, 5 বছর ইউজ করবেন, তাহলে 5 বছর পরে মোবাইলটা তখন স্ক্র্যাপ হয়ে যাবে, তখন সেটা নষ্ট হয়ে যাবে, বিকল হয়ে যাবে। তখন আমি বলবো যে হয় এটার মানে রিসেল ভ্যালু, অথবা স্ক্র্যাপ ভ্যালু, অথবা কি সেলভেজ ভ্যালু। এটা মানে সোজা কথা হচ্ছে যে আফটার ডেপ্রিসিয়েশন আমি এটা থেকে যখন বেনিফিটটা নিয়ে ফেলবো, এরপরে কত দামে আমি এটা বিক্রি করতে পারি, এটা তখন বাজার মূল্য কত। ইনকাম স্টেটমেন্ট দেখাবেন একটু স্যার? হ্যাঁ, সিম্পল রেভিনিউ বা সেলস একই কথা। হ্যাঁ একই কথা। সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে জিপি থেকে অ্যাডমিন মার্কেটিং এক্সপেন্সেস বাদ দিলে থাকবে নেট প্রফিট। ঠিক আছে, আমরা আরেকটু দেখি। না, আর প্রশ্ন আমার হাতে এই মুহূর্তে নাই। আমি আরো কয়েকটা আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দেখে আসছি। এগুলোতে দেখা যাচ্ছে যে এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট বা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু নিয়মিত হয়। আমার কাছে হাতে কোশ্চেন গুলো আছে মনে হয়। না, এই মুহূর্তে নাই। আমরা আমাদের ক্লাসের শেষের দিকে এখন বলেন। আর এই হ্যাঁ আর ম্যাথটা একটু যাবেন, পুরোপুরি উঠানো হয়নি। আর এই ম্যাথটা স্যার গ্যারিসন বইয়ে আছে স্যার, সেম সংজ্ঞাগুলো নাই, কিন্তু সেম একটা ম্যাথ আছে, একই যা থাকবে তাই সলিউশন থাকবে। তো তাহলে ফার্স্ট ইনকাম স্টেটমেন্ট একটু যান, গ্যারিসনের 2 নম্বর চ্যাপ্টার আছে স্যার। ঠিক আছে, ওখান থেকে প্র্যাকটিস করে নিলে হবে। গ্যারিসনের যে যা দেওয়া আছে ওইটা যদি প্র্যাকটিস করেন, আমার মনে হয় এখান থেকে যাই আসবে আপনারা পারবেন। স্যার তাহলে ফার্স্টের এই 2টা চ্যাপ্টার থেকে হাই লো ম্যাথ আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্কেডিউল আর কস্ট অফ গুডস সোল্ড স্কেডিউল, এই তিনটাই আসবে। এবং ইনকাম স্টেটমেন্টও দিতে পারে ছোট করে, মানে ওই খরচ দিতে বলবো। এটার সাথে রিলেটেড প্রশ্ন আসতেছে, রেগুলারলি আসতেছে। অ্যাট লিস্ট 2টো চ্যাপ্টার মিললে 15 থেকে 20 মার্কস পাবেন। আমি যা পড়ালাম এর থেকে 15 থেকে 20 মার্কস পাবেন। স্যার এখানে যদি স্যার আমাদের আমার কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার এবং ইনকাম স্টেটমেন্ট দুইটাই আমি যদি একসাথে করে ফেলি, ইনকাম স্টেটমেন্ট আলাদা না করে একসাথে যদি একসাথে পুরোটা করে ফেলি, যদি প্রশ্নে আসে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট করেন, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করেন, ইনকাম স্টেটমেন্ট করেন, সেক্ষেত্রে আমি কিন্তু এটাকে মার্জ করতে পারবো। কিভাবে করব? আমি এখানে সেলস লিখবো, তারপর এখান থেকে আমি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস প্রফিট বের করব। আমি এটাকে একটা সুন্দর স্টেটমেন্ট করে নিতে পারবো। তখন আপনাকে হেডিংটাও চেঞ্জ করে নিতে হবে। তখন বলতে হবে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট এন্ড সোল্ড এন্ড ইনকাম স্টেটমেন্ট। এটা একটু কমপ্লেক্স হবে। যদি কোশ্চেনের মার্কস বেশি থাকে সেক্ষেত্রে একটু আলাদা আলাদা করে দিলেই সুন্দর হয়, আপনার মার্কসটা ডেফিনিট থাকে। তাহলে স্যার সেই ক্ষেত্রে আমার ওই যে সেলস এর নিচে কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার্ড, মানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড থেকে আমি কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে নিচ্ছি। এখানে আর ইন ডিটেইলস আমার দেখানোর দরকার নাই, যদি আলাদা করে করি। না, দরকার নেই। হ্যাঁ হ্যাঁ স্যার আমরা এই কত নাম্বার চ্যাপ্টারটা মানে পড়ছি এখন? আমরা আমাদের 2 নাম্বার চ্যাপ্টারটা। হ্যাঁ, ইয়েস 2 নাম্বার।
ফান্ডামেন্টালস অফ, আমরা একটা প্রশ্ন দেখি 1 মিনিটের ভিতরে শেষ করব। দেখেন এটা হচ্ছে জুন 2018। প্রথমে এই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন হোয়ার ফিক্সড কস্ট ইজ ইউজড ভেরি রেয়ারলি। এটাও কিন্তু ওই একই জায়গায় প্রশ্ন। তারপরে না, এখানে আর আসেনি। হোয়াট রোল ডাজ এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট প্লে ইন লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন? এটা হচ্ছে সিবিপি না, ক্যাপিটাল বাজেটিং। ঠিক আছে, আজকে আমরা 6:30, আর যদি প্রশ্ন না থাকে আমাদের মনে হয় আজকে শেষ করতে পারি। স্যার একটা মিনিট, সেটা হচ্ছে যে আমাকে কি আপনি একটু কাইন্ডলি মানে হোয়াটসঅ্যাপে অ্যাড করার কোনো ব্যবস্থা করতে পারবেন স্যার? আপনার মোবাইল নাম্বারটা বলেন, আমি এখনই অ্যাড করে দিচ্ছি। 01711 01711 9495 9495 27 949527। আচ্ছা, আমি দেখি। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। একটা কোশ্চেন। জি, ম্যানুফ্যাকচারিং কস্ট আর প্রাইম কস্ট কি সেম? না, প্রাইম কস্ট হচ্ছে ম্যাটেরিয়াল লেবার দুটো যোগ করলে। ওই যে এক্সেল এর ওইখানে না, সেখানে কি ম্যানুফ্যাকচারিং কস্টের আর ওভারহেড যোগ প্রাইম কস্টের সাথে সেখানে আমি প্রাইম কস্ট লিখি নাই, সেখানে আলাদাভাবে আমি করি নাই। ম্যাটেরিয়াল লেবার ওভারহেড তিনটা যোগ করলে ম্যানুফ্যাকচারিং কস্টটা বের করলাম। আমি প্রাইম কস্টের কোনো ইস্যু আনি নেই, করতে পারতাম। এই দুটো যোগ করলে প্রাইম কস্ট, এরপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড করতাম, কারণ আমাকে এটা চাই নাই। শুধু আমি এটাকে লেংথি কেন করব? ওকে স্যার, ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করি। হ্যাঁ স্যার, কাইন্ডলি আমার নাম্বার একটু সবার এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দিছি, ওখানে ডকুমেন্টস গুলো পাবেন। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 016 79 79 121 121 917। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে আজকের মতো বন্ধ করি। জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন। ইনশাআল্লাহ শনিবারে দেখা হবে। আপনি ভালো থাকবেন স্যার, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ।